সকাল প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 24 এর নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন প্ল্যান্টারি হেলথ একাডেমি আর সুস্থ থাকুন প্রতিদিন পাওয়ার্ড বাই রেনেটায়। আমি ডাক্তার সাদিয়া সুলতান আপনাদের সাথে আছি। আজকে এমন একটি রোগ নিয়ে আমরা কথা বলতে যাচ্ছি যা আক্রান্ত করে প্রতি বছর বাংলাদেশে প্রায় 1,57,000 মানুষকে। গ্লোবাকন 2024-এর এই তথ্য আরও বলছে যে এর মধ্যে 1 লাখেরও বেশি মানুষ মারাই যাচ্ছে। তা হচ্ছে ক্যান্সার। বিভিন্ন ধরনের ক্যান্সারে আক্রান্ত হয় আমাদের দেশের মানুষ প্রতিনিয়ত, অথচ এখন পর্যন্ত চিকিৎসা কতটুকু অ্যাভেলেবেল, কতটুকু সহজলভ্য এবং মানুষকে পর্যাপ্ত চিকিৎসা পাচ্ছে কিনা সেই বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো। আজকে তাই আমাদের আলোচনার বিষয় হচ্ছে বাংলাদেশের ক্যান্সার চিকিৎসার প্রেক্ষাপট, এবং কথা বলতে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন বাংলাদেশের একজন প্রখ্যাত ক্যান্সার বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার সৈয়দ আকরাম হোসেন, চেয়ারম্যান ক্লিনিক্যাল অঙ্কোলজি বিভাগ, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, সদস্য স্বাস্থ্য খাত সংস্কার কমিশন। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আপনাকে অনেক ধন্যবাদ। আজকের অনুষ্ঠানে যারা আয়োজক তাদেরকে এবং চ্যানেল 24-কে ধন্যবাদ। আমাদের সাথে আরও উপস্থিত আছেন জুমে ডাক্তার জাহান আফরোজা খানম লাকি, ক্যান্সার রোগ বিশেষজ্ঞ, সহযোগী অধ্যাপক এবং বিভাগীয় প্রধান, রেডিওথেরাপি বিভাগ, রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল। আপনাকেও স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আয়োজকদের এবং চ্যানেল 24-কে। প্রিয় দর্শক শ্রোতাকে আমন্ত্রণ। আসসালামু আলাইকুম। বুঝলাম। দর্শক, আজকের বিষয় নিয়ে আপনারা যে কোনো প্রশ্ন করতে পারেন আমাদের দুজন অতিথির কাছে। আপনারা স্ক্রলে দেওয়া নাম্বারটিতে কল করলে যোগাযোগ করতে পারবেন আমাদের সাথে। আমরা তাহলে চলে যাই আজকের মূল আয়োজনে। আমি প্রথমেই ডক্টর সৈয়দ আকরাম হোসেন আপনার কাছে একটু জানতে চাই, আমরা ক্যান্সার নিয়ে অনেক কথা বলি, কিন্তু এখন পর্যন্ত যে ক্যান্সার চিকিৎসার সামগ্রিক যে চিত্রটি আমরা দেখতে পাই তা আমাদের কাছে খুব একটা ভালো লাগে না। মনে হয় এখানে অনেক কাজের সুযোগ আছে, উন্নতির অনেক জায়গা আছে, অথচ আমরা সেগুলো পাচ্ছি না। সেই ব্যাপারটি প্রথমে আপনার কাছে জানতে চাই, উন্নতির জায়গা আসলে কোথায় আছে এবং সেটি মোকাবেলার জন্য চ্যালেঞ্জগুলো কোথায়? আপনাকে অনেক ধন্যবাদ। আমরা সবাই জানি, আপনি যে চিত্রটার কথা বলেছেন সেটা সত্যি সত্যি তাই, কিন্তু এর মাঝখানেও কিছু আশার কথা আছে, কিছু উন্নতির, কিছু পরিবর্তনের কথা অবশ্যই আছে। সেটা হলো যে প্রায় বর্তমানে আমাদের দেশে প্রায় 2.5 লক্ষ, আমি মনে করি যে প্রতি বছর আমাদের এরকম রোগী শনাক্ত হয় বছরে। যদিও গ্লোবোক্যানের ডেটাগুলো অনেক পেছানো, অনেক পুরনো, এবং এই ডেটাগুলো সবসময় এস্টিমেটেড, যেহেতু বাংলাদেশে হসপিটাল বেস ক্যান্সার রেজিস্ট্রি নাই, পপুলেশন বেস ক্যান্সার রেজিস্ট্রি নাই, যার কারণে আমাদের কাছে প্রকৃত কোনো তথ্য এখন পর্যন্ত নেই। তো এইটার জন্য আমরা কিন্তু স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের প্রস্তাবনার 32টি প্রস্তাবনার একটি প্রস্তাবনা হলো বাংলাদেশের স্বাস্থ্য খাত সংস্কারের অন্যতম একটা জায়গা হলো যে এই তথ্য উপাত্তগুলোকে সংগ্রহ করা, ডেটাবেস তৈরি করা। এই 32টা সুপারিশের মধ্যে একটা সুপারিশ কিন্তু এটার উপরে আছে। জি। তো দ্বিতীয়টা হলো যে প্রাতিষ্ঠানিকভাবে বাংলাদেশে মাত্র 1/3 রোগী সেবা নিতে পারে, এবং সরকারি খাতে ধরুন বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি আছে, ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট এবং অন্যান্য জায়গাগুলোতে, মেডিকেল কলেজগুলোতে কিন্তু ক্যান্সার বিষয়ে সেবার জন্য সরকারি তরফ থেকে ব্যবস্থা আছে। কিন্তু সরকারি যে ব্যবস্থাপনাগুলো আছে, ক্যান্সার চিকিৎসার অন্যতম একটি মাধ্যম হলো রেডিওথেরাপি, তা কিন্তু বেশিরভাগ হাসপাতালে নাই। এবং সরকারি খাতে যেগুলো আছে সেগুলোর মধ্যে বেশিরভাগ মেশিনগুলো কিন্তু নষ্ট। জি। বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে আমি খুব সম্প্রতি এখানে যোগ দিয়েছি, প্রায় 1 মাসের মতো হলো, 1 মাসের একটু বেশি হবে। তো এখানে আপনার একটি মেশিন আছে, আমি আসার আগে দেখলাম যে প্রায় এই মেশিনটাও 7 মাস ধরে বন্ধ ছিল। এই মেশিনটা চালু হয়েছে এবং আমরা ইভিনিং শিফটও শুরু করেছি এখানে, কিন্তু এটা অপর্যাপ্ত, একটা মাত্র মেশিন। আমাদের 2টো বাংকার আছে আরও খালি, সেটার জন্য আমরা কিন্তু মাননীয় স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা মহোদয়ের কাছে আমরা চিঠি দিয়েছি। আমরা অনুরোধ করেছি তাকে যে জরুরি ভিত্তিতে এই 2টো মেশিন চালু করা, কারণ এখানে সাধারণত আমাদের দেশের গরিব মানুষগুলো বা অন্যান্য মানুষগুলো সেবা পায়। জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউটে সম্প্রতি 2টো মেশিন চালু হয়েছে, কিন্তু 7টা মেশিনের মধ্যে বাকি সব মেশিনই নষ্ট। ঢাকা মেডিকেল কলেজের মেশিনগুলো সবকটা নষ্ট। ঢাকার মধ্যে এগুলোই একমাত্র সরকারি স্থাপনা। জি। ঢাকার বাইরে বেশিরভাগ জায়গাতে মেশিনগুলো নষ্ট। সরকার সম্প্রতি বিভিন্ন জায়গাতে মেশিন দেওয়ার জন্য প্রস্তাবনা চেষ্টা করেছেন,
কিন্তু এগুলো দ্রুততার সময় করতে হবে, দ্রুত করতে হবে, কারণ একটা মেশিন ইম্পোর্ট করা, ইভেন ইনস্টলেশন থেকে শুরু করে সব কিছু করতে মিনিমাম 7 থেকে 8 মাস সময় লাগে। যদি বাংকার তৈরি থাকে জি তাতেই এত লম্বা সময় লাগে। তো এই কাজগুলো যদি দ্রুত না করা হয় তাহলে কিন্তু আপনি পরিস্থিতি পরিবর্তন ঘটাতে পারবেন না। বেসরকারি খাতেও কিন্তু অনেকগুলো প্রতিষ্ঠান আছে, যেমন ধরেন স্কয়ার হসপিটাল আছে, এভার কেয়ার আছে, ইউনাইটেড আছে, আসেনে মিশন হসপিটাল আছে, ডেল্টা আছে, এরকম অনেকগুলো, এনা মেডিকেল কলেজ আছে ঢাকার বাইরে, সিলেটের নর্থ ইস্ট ক্যান্সার হসপিটাল আছে, খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ আছে। সিরাজগঞ্জ। হ্যাঁ, তো এইসব অনেকগুলো বেসরকারি খাতেও আছে, কিন্তু সেটাও অপর্যাপ্ত। চিটং একটা মা ও শিশু ক্যান্সার হসপিটাল আছে, চিটং একটা এভার কেয়ারও আছে। তো যেগুলো কিন্তু আপনি যদি সব জায়গাগুলোতে খোঁজ নেন দেখবেন প্রত্যেকটা জায়গাতে 3 মাসের বেশি রেডিওথেরাপি সিরিয়াল। এবং জি আমাদের হসপিটাল, যেটা আমি যেখানে কাজ করি, বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতেও কিন্তু প্রচুর রোগীর ভিড়। এবং এটা একটা কঠিনতম চ্যালেঞ্জ আমার জন্য। সরকারের উচ্চ পর্যায় থেকে শুরু করে বিভিন্ন পর্যায় থেকে সারাক্ষণ রেডিওথেরাপিতে দেওয়ার জন্য তদবির থাকে, কিন্তু এটা বাস্তবে সবাইকে সন্তুষ্ট করা অসম্ভব প্রায়। তো সরকারের তরফ থেকে উদ্যোগ না নিলে এগুলো কিন্তু হবে না। সরকারি খাতে খরচ কম, আবার বেসরকারি খাতে খরচ কিন্তু তুলনামূলকভাবে বেশি, এবং সেগুলো কিন্তু সহজলভ্য না। আমাদের দেশে রেডিওথেরাপি, কেমোথেরাপি, ব্রাকিথেরাপি সবই আছে, কিন্তু মানে মানের ভিন্নতা আছে। কিন্তু যত পরিমাণ দরকার, আমাদের প্রায় 300টা রেডিওথেরাপি মেশিন দরকার নাই, আমাদের ব্রাকিথেরাপি মেশিন দরকার 150টা, সেগুলো কিছু নাই। জনসংখ্যার তুলনায় যে পরিমাণ রোগী, সে পরিমাণ ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সির যে এস্টিমেশন, সে অনুযায়ী আমাদের যে ধরনের থাকা উচিত তার কিছুই নেই। তো আমাদের দেশে আধুনিক চিকিৎসাগুলো চালু হয়েছে বেশিরভাগ ক্ষেত্রে, কিন্তু সরকারি প্রতিষ্ঠানগুলোতে যেই চ্যালেঞ্জগুলো আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গাতে, বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে হচ্ছে না। বাংলাদেশের মেডিকেল ইউনিভার্সিটিতে কিন্তু আমরা 3 ডাইমেনশনাল ট্রিটমেন্টই দিয়ে থাকি সব কিছু, কিন্তু সরকারি বেশিরভাগ হাসপাতালগুলোতে দেখা যাচ্ছে 3 ডাইমেনশনাল ফ্যাসিলিটি থাকার পরও, আধুনিক ফ্যাসিলিটি থাকার পরও তারা কিন্তু এখনও প্রাচীন আমলের পদ্ধতিতে চিকিৎসা দিচ্ছেন, যেটা কিন্তু টেকনোলজির একটা ইয়ে। আপনি বলছেন যে অপরচুনিটি কী কী থাকতে পারে। অপরচুনিটি হলো যে একটা হলো মানে প্রাথমিকভাবে শনাক্ত করা, যেমন ধরেন ব্রেস্ট, সার্ভিক্স, আপনি জানেন এই দুটো বাংলাদেশে মেয়েদের মধ্যে অন্যতম প্রধান ক্যান্সার। এছাড়া ওরাল ক্যান্সার আছে যেগুলো আমরা করতে পারি, কোলন ক্যান্সার আছে, প্রস্টেট ক্যান্সার আছে, যেগুলো কিন্তু আমরা স্ক্রিনিং করে তাড়াতাড়ি ধরতে পারি। আধুনিক যন্ত্রপাতিগুলো আনা, এই যে আমি একটু আগে বললাম, ডায়াগনস্টিকের জন্য প্যারসিটি স্ক্যান অ্যাভেলেবেল করা বাংলাদেশের অন্যান্য জায়গাগুলোতে, তো সেগুলোর জন্য চেষ্টা চলছে সম্ভবত। মলিকুলার ডায়াগনস্টিক একটা ইম্পর্টেন্ট জায়গা। আজকে আপনি জানেন যে এখনকার সব ট্রিটমেন্ট হলো টার্গেট বেসড ট্রিটমেন্ট, অন্যান্য কিছু নেক্সট জেনারেশন সিকোয়েন্সিং, জেনেটিক টেস্টিং, এইসব জিনিসগুলো করা, PD-L1, MSI, RAS, BRAF, ইত্যাদি মিউটেশনগুলো আমরা করতে পারি। আর একটা খুব ইম্পর্টেন্ট জায়গা হলো মানব সম্পদ, যে অনকোলজিস্ট, মানে আমাদের দেশের চাহিদা মতো অনকোলজিস্ট নাই। যেমন ক্লিনিক্যাল অনকোলজিস্ট আপনি যারা কিন্তু কেমোথেরাপি, রেডিওথেরাপি দুটোই করে, যেমন ইন্টারনাল মেডিসিন একটা সাবজেক্ট আছে, তার জন্য সাব স্পেশালিটি আপনি পালমোলজিস্ট, এরকম করে সাব স্পেশালিটি আছে। কিছু সংখ্যক রেডিয়েশন অনকোলজিস্ট তৈরি হয়েছে সুপার স্পেশালিটি হিসাবে, কিছু সংখ্যক মেডিকেল অনকোলজিস্ট তৈরি হয়েছে সুপার স্পেশালিটি হিসাবে, কিন্তু বেসিক যে ক্লিনিক্যাল অনকোলজিস্ট তার সংখ্যা কিন্তু কম। সারা দেশে কিন্তু এগুলো দরকার। যেমন হাইটেক ইনস্টিটিউটগুলোতে কিন্তু আপনার 2টা সাব ব্রাঞ্চ থাকবে, এগুলো কাজ করবে। ভবিষ্যতে তো অর্গান বেস ট্রিটমেন্ট প্ল্যান থাকবে। যেমন বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে কিন্তু আমি আসার পর আমরা সিদ্ধান্ত নিয়েছি ইউনিভার্সিটির তরফ থেকে যে আমরা এখান থেকে অর্গান বেস ট্রিটমেন্ট চালু করব। যে আপনার ধরুন যে ব্রেস্ট ক্যান্সার আলাদা করে চিকিৎসা করা, সার্ভাইকাল ক্যান্সার আলাদা করে চিকিৎসা করা, হেড এন্ড নেক আলাদা করে চিকিৎসা করা, এগুলো টোটালি অর্গান বেস করা, এবং এই স্ট্যান্ডার্ড থেরাপিউটিক গাইডলাইন যাতে করে সারা দেশের জন্য করা যায়। আপনি জানেন যে আমাদের মাল্টিডিসিপ্লিনারি টিউমার বোর্ড করার নিয়ম, এই সমস্ত ক্ষেত্রে যেটা আমরা করতে পারছি না, কিন্তু বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে আমরা এখন রেগুলার এটা করার সিদ্ধান্ত নিয়েছি। ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটে হয়, বাট সেটা অপর্যাপ্ত, কিন্তু আমরা এখানে রেগুলার স্ট্যান্ডার্ড সেট আপ এটা করার চিন্তা করছি। আমাদের ডেটা রেজিস্ট্রির জন্য আমাদের ডিপার্টমেন্টে আমরা অলরেডি ডেটা রেজিস্ট্রি করার চিন্তা করেছি, এবং আশা করি খুব দ্রুত শুরু করতে পারবো। এবং আমরা আমাদের ডিপার্টমেন্টটাতে আমরা ইলেকট্রনিক মেডিকেল রেকর্ডও চালু করার পরিকল্পনা করেছি। বুয়েটের সাথে আমাদের চুক্তি, একটা ইনফর্মাল চুক্তি হয়েছে, এবং তাতে আমরা কাজ শুরু করেছি আসলে। এখন পাবলিক প্রাইভেট পার্টনারশিপ ছাড়া মনে করুন এই উদ্যোগও কিন্তু বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি অলরেডি নিয়েছে। আমি আসার পরে আমরা প্রস্তাব দিয়েছি, মাননীয় উপাচার্য আমাদেরকে সুযোগটা করে দিয়েছেন যে অন্য সব প্রতিষ্ঠানগুলোতে, ইভেন সরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে, বেসরকারি প্রতিষ্ঠানগুলো আছে,
তাদের সাথে একটা চুক্তি করা যে কিভাবে এই সরকারি রোগীগুলোকে কম ব্যয় কম খরচে সেবা আমরা অন্যান্য প্রতিষ্ঠানে দিতে পারি। এটা ন্যাশনাল লেভেলে একটা সকল ক্যান্সার ট্রিটমেন্টে যতগুলো সেন্টার আছে কিভাবে আমরা সেগুলোকে ডিস্ট্রিবিউট করতে পারি, সব রোগীগুলো যেন কাছাকাছি সময় একটা স্ট্যান্ডার্ডের বেশি মধ্যে সেবা পায়। কারণ 2 মাসের বেশি কোনো ক্যান্সার রোগী যদি রেডিওথেরাপির জন্য বসে থাকে, তার এটা খুব সম্ভাবনা হলো যে তার রোগটা সারা শরীরে ছড়িয়ে যাবে। তো সেটা প্রিভেন্ট করার জন্য আমাকে রাইট টাইমে রেডিওথেরাপিটা দিতে হবে, আদারওয়াইজ কিন্তু এর কোনো মানে হয় না। আমি 3 মাস 4 মাস 6 মাস ধরে সিরিয়াল দিয়ে রাখছি, কিন্তু এর কোনো অর্থ হয় না, এইভাবে চিকিৎসা করা সঠিক নয়। তো চ্যালেঞ্জগুলো হচ্ছে যে আমাদের খুব দ্রুত রোগী বাড়ছে। আপনি যদি দেখেন প্রত্যেকটা পরিবার খোঁজ নিয়ে দেখবেন, হয় আপনার কোনো বন্ধু অথবা বন্ধুর মা অথবা আত্মীয় স্বজন, গ্রেটার ফ্যামিলির মধ্যে কেউ না কেউ ক্যান্সার আক্রান্ত। এটি আজকের দিনের বাস্তবতা। প্রত্যেকটা পরিবার কোনো না কোনোভাবে সাফার করছে এবং সবাই এই ব্যাপারে কিন্তু আগের চেয়ে অনেক বেশি সচেতন, কিন্তু প্রকৃত অর্থে পরিবর্তনটা হচ্ছে না। পরিবর্তনের যে জায়গাটা দরকার সেটা কিন্তু হচ্ছে না। খরচ অনেক বেশি, আপনি জানেন, খরচকে কমিয়ে আনা দরকার এবং আমাদের স্বাস্থ্যকর সংস্কার কমিশনে এটা প্রস্তাবনা আছে যে ক্যান্সার রোগীদেরকে কিভাবে তাদের চিকিৎসার ব্যয়টা নির্বাহ করা যায় সেটার ব্যবস্থা করা। গ্রামে এবং শহরে যে বৈষম্য আছে এটা তো আমরা জানি। লাকি রংপুর থেকে আছে, রংপুরে মেডিকেল কলেজে তো কোনো রেডিওথেরাপি মেশিন নাই, ছিল এক সময়, এখন নাই। রাজশাহীর অবস্থা কাজ ঠিক নাই, বগুড়াতে মেশিন কাজ করে মাঝে মাঝে করে না। তো সামগ্রিকভাবে বরিশাল মেডিকেল কলেজে মেশিন ছিল আগে, এখন আর নাই। তো এবং খুলনাতে কোনো মেশিন নেই, পুরো দক্ষিণাঞ্চলে কিন্তু আসলে কোনো মেশিনপত্র নাই। তো সরকারি খাতে যদি ইভেন চট্টগ্রামেও কিন্তু সরকারি খাতে কোনো মেশিন নাই। তো তাহলে আমরা কোথায় আছি আসলে? মানে আমার এই দায়িত্বটা কার? এই এখন সব রোগীগুলো যদি রেডিওথেরাপি না পায়, এগুলো যদি বিদেশে চলে যায়, তো আমাদের যে কোটি কোটি টাকা, বিলিয়ন অফ ডলার যে ফরেন কারেন্সি বিদেশে চলে যাচ্ছে, এটা তো এই টাকাটা যদি বাংলাদেশ সরকার এখানে ইনভেস্ট করতো, তাহলে কিন্তু এই দেশের বৈদেশিক মুদ্রাটা বাইরে যেত না, সরকারের তো লসটা ঠেকানো যেত। অথবা বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে যদি সরকার লোন দিত, প্রণোদিত, উৎসাহী করতো যে আপনারা এখানে ইনভেস্ট করেন, আপনাদেরকে আমরা ট্যাক্স ফ্রি করে দেবো, এটা ফ্রি করে দেবো। আমাদের দেশে একটা সুবিধা হলো যে আমাদের ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলো কিন্তু অনেক ভালো মানের মেডিসিন তৈরি করে এখানে। হ্যাঁ, তো ক্যান্সারের বেশিরভাগ ওষুধ কিন্তু বাংলাদেশে তারা তৈরি করছে। আগে কিন্তু এগুলো দেশে আসতো না, আগে কিছু কিছু চোরাই পথে ইন্ডিয়া থেকে আসতো। কিন্তু বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল কোম্পানির পারফরমেন্সে আমি বলি আমাদের অনকোলজি লাইনে ডেফিনেটলি দে আর ডুইং ওয়ান্ডারফুল। এবং আমাদের রোগীরা এই ওষুধ ব্যবহার করছে এবং রোগীরা এই ওষুধ ব্যবহার করে কিন্তু সুস্থ হচ্ছে, ভালো দিক আছে। তো এখন গ্রামে শহরের একটা হলো বিলম্বিত ডায়াগনোসিস হওয়া। ডায়াগনোসিসগুলো আপনার ধরেন একটা রোগী অনেক দেরি করে আসে। টেলিমেডিসিনে আমি গ্রামীণ ব্যাংকের একটা টেলিমেডিসিন ছিল, তো ওখানে আমি একবার এই টেলিমেডিসিন প্রোগ্রামে গেলাম। ওরা ঢাকা থেকে বসে যশোরের গ্রামে অভয়নগরে আমরা একটা রোগী দেখলাম যে একজন বৃদ্ধা ভদ্র মহিলা, তার দেখলাম যে ওখানে মানে অনলাইনে বুঝতে পারলাম যে তার ব্রেস্টে স্কিরাস কার্সিনোমার মতো হয়েছে, আগে থেকেই বোঝা যায়। তো এরকমভাবে কিন্তু তার ডায়াগনোসিস হয়নি। আপনি যে সোশ্যাল স্টিগমা আছে আমাদের, আপনি জানেন, কুসংস্কার আছে এবং আমাদের কিছু ধর্মীয় বিষয় থাকে। তো এইসব নানা কারণে কিন্তু ডায়াগনোসিসটা বিলম্বিত হয়ে যায়। যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণের একটা বড় ইস্যু আমাদের দেশে আছে। এই যন্ত্রপাতিগুলো বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু যন্ত্রপাতিগুলো ছোটোখাটো মেনটেনেন্স হলে কিন্তু চালানো যায়, কিন্তু দেখা যাচ্ছে যে যেহেতু কন্টিনিউয়াস কোনো মেনটেনেন্স চুক্তি নাই এবং প্রতিষ্ঠানগুলো কিন্তু নেই। বাংলাদেশে মেডিকেল ফিজিক্স নাই, বড় একটা সমস্যা। ফিজিক্সের সংখ্যা কম। সরকারি খাতে কোনো প্রতিষ্ঠানে এখন পর্যন্ত সরকার মেডিকেল ফিজিক্সে কোনো নিয়োগও দেন নাই, পদায়নও করেন এবং এটা নিয়ে হয়তো চিন্তাও এখন অবকাশ আছে। কিন্তু মেডিকেল ইউনিভার্সিটিতে একসময় যখন আমি প্রথম মেডিকেল ইউনিভার্সিটির অনকোলজি ডিপার্টমেন্টটা আমার হাতেই শুরু হয় এবং সেখানে ওই প্রথম থেকে আমি কিছু মেডিকেল অনকোলজি পোস্ট রেখেছিলাম, ওই পোস্টগুলো আছে এখন পর্যন্ত, আর নতুন রিক্রুটমেন্ট হয় নাই। আসলে সমস্যা তো ওইভাবে বলতে গেলে অনেক সমস্যাই আছে। আরেকটা আমি শেষ করে দিই আরেক সেকেন্ডে, আমাদের গবেষণাগুলো অপর্যাপ্ত, কোনো ক্লিনিক্যাল ট্রায়াল নাই। আমরা যে ক্লিনিক্যাল ট্রায়ালের ভিত্তিতে করি এগুলো উন্নত বিশ্বের মানুষের উপরে পরীক্ষা নিরীক্ষা করা, কিন্তু আমাদের দেশের জন্য কোনো ক্লিনিক্যাল ট্রায়াল এই মুহূর্তে নাই। আর নীতিগত দীর্ঘমেয়াদী কোনো ক্যান্সার কন্ট্রোল প্ল্যান নাই। 2009 সালে আমি একটা ফোকাল পার্সন থেকে একটা ন্যাশনাল ক্যান্সার কন্ট্রোল স্ট্র্যাটেজি অ্যান্ড প্ল্যান অফ অ্যাকশন তৈরি করেছিলাম। সেটা কিন্তু 2015 সালে মেয়াদ শেষ হয়েছে, তারপরে কিন্তু আজকে পর্যন্ত আর নতুন কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি। জি, ধন্যবাদ। আমাদের সাথে আছেন ডক্টর জাহান আফরোজা খানম লাকি।
ম্যাম, আপনার কাছে একটু জানতে চাই, আমরা তো মোটামুটি আমাদের দেশে ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে যেই বাধাগুলো এবং তার পাশাপাশি যেই জায়গাগুলোতে কাজ করার সুযোগ আছে এগুলো জানলাম। এখন একটু জানতে চাই যে আপনি আছেন সেই রংপুরে, যেখানে অবশ্যই চিকিৎসা অপ্রতুল এবং বিশেষ করে প্রযুক্তিগত জায়গায় অনেক পিছিয়ে আছেন। তারপর আপনারা যে ক্যান্সার চিকিৎসা করছেন সেখানে সাধারণত কি কি রোগ আপনারা বেশি চোখে পড়ছে এবং চিকিৎসার ক্ষেত্রে কোথায় গিয়ে আপনারা বাধাটা পাচ্ছেন, যদি ঢাকা কেন্দ্রিক বা চট্টগ্রাম কেন্দ্রিক চিকিৎসার সাথে আপনাদের চিকিৎসাকে তুলনা করি? ধন্যবাদ আপনাকে অনেক সুন্দর প্রশ্নের জন্য। আমি ডক্টর জাহান আফরোজা খানম লাকি, সহযোগী অধ্যাপক, বিভাগীয় প্রধান, রংপুর মেডিকেল কলেজ। দর্শক শ্রোতাকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমার শ্রদ্ধেয় স্যারকে সালাম জানাই। উনি অনেক সুন্দর করে সমস্ত কিছু আমাদের ক্যান্সারের বর্তমান প্রেক্ষাপট বর্ণনা করেছেন। স্যার সরকারের একজন উপদেষ্টা, সুতরাং স্যার সমস্ত সামগ্রিক বিষয়গুলি স্যারের সমস্ত জানা। আমি একদম প্রত্যন্ত অঞ্চলে, রংপুরে ক্ষুধা মন্দাপীড়িত একটা এলাকায়, এখানে দীর্ঘদিন যাবৎ ক্যান্সারের দায়িত্ব, প্রায় 2 যুগ ধরে ক্যান্সারের বিভাগে সাথে জড়িত আছি। এখানে ক্যান্সারের বেশি, প্রথম প্রশ্ন আপনার হচ্ছে ক্যান্সারের কোন কোন রোগীগুলো আমাদের এখানে সবচেয়ে বেশি। এখানে আমাদের মেয়েদের মধ্যে ব্রেস্ট ক্যান্সার সর্বপ্রথম এবং অনেক বেশি। তারপর পরই হচ্ছে জরায়ু ক্যান্সার, তারপরে হচ্ছে আমাদের কোলোরেক্টাল ক্যান্সার, তারপরে অন্যান্য ক্যান্সার গুলা ক্রোনোলজিক্যালি। ছেলেদের ক্ষেত্রে সবচেয়ে বেশি যেমন ব্রঙ্কোজেনিক কার্সিনোমা, যেটা ফুসফুসের ক্যান্সার, তারপরে অরাল ক্যান্সার গুলা, তারপরে হচ্ছে তাদের কোলন ক্যান্সার, তারপরে প্রোস্টেট, তারপর আস্তে অন্যান্য আরো অনেক ধরনের ক্যান্সার, লিম্ফোমা, সার্কোমা, আরো সবকিছু। প্রাথমিকভাবে আমরা এখানে সবচেয়ে বেশি আমাদের এখানে হচ্ছে ছেলেদের এই ফুসফুসের ক্যান্সারের কারণ আমাদের এখানে, আমার যতখানি মনে হলো, যতদূর এতদিনে যা মনে হলো, যেখানে তামাক এলাকা, এটা এমনি মঙ্গাপরিত এলাকা, কুসংস্কারাচ্ছন্ন এলাকা, ক্যান্সারের চিকিৎসা নিতে তাদের অনীহা, ক্যান্সারের এখানে হচ্ছে বাড়ির থেকে বের হতেই অনেকটা প্রতিবন্ধকতা, যেখানে এবার সবাই প্রথমেই তারা এখানে আসবে না, অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি, আয়ুর্বেদি, পানি পড়া যত কিছু আছে সব শেষ করে ক্যান্সারের লাস্ট পর্যায়ে আমাদের কাছে আসে। এবং আমরা তখন যে পর্যায়ে স্টেজ 4 হয়তো রোগীটাকে পেয়ে যাই, যেটা আমাদের জন্য সবচেয়ে বেশি বিড়ম্বনার। তারপরে হচ্ছে অর্থনৈতিকভাবে এলাকাটা অত্যন্ত হতদরিদ্র, বারবার তিস্তা ভাঙ্গনে মানুষ সহায় হয়ে যায়, তাদের হাতে টাকা পয়সা নাই। আর ক্যান্সার আপনি জানেন যে এখানে আসলে অত্যন্ত ব্যয়বহুল একটা চিকিৎসা এবং এটা অনেক দীর্ঘমেয়াদী চিকিৎসা। সুতরাং আমরা এখানে একটা বিরাট ধাক্কা খেয়ে যাই। রোগীকে আমরা অত্যাধুনিক প্রোটোকলের কোনো কিছু বলার আগেই তারা হয়তো বলে যে আমরা তো মরেই যাবে, আমরা কেন চিকিৎসা করি, এরকম একটা প্রতিবন্ধকতার মধ্যে পড়ে যাই। তারপর হচ্ছে আমাদের এখানে সবচেয়ে বড় যে সমস্যা, সেটা হচ্ছে আমাদের জনবল, যেটা আমাদের এই রংপুরের বিভাগে প্রায় 2 কোটি মানুষের বাস, এবং সেখানে এত বেশি ক্যান্সারের রোগী যে এই অনুপাতে আমাদের এখানে ডাক্তার, সিস্টার এবং ডিপার্টমেন্ট এত নেই। সেই কোন আমলে এখানে শুধুমাত্র একটা সহযোগী অধ্যাপক, একটা রেডিওথেরাপিস্টের পোস্ট, আর কিচ্ছু নেই। এই দুইটা মানুষের জানতে চাই যে আপনাদের ক্ষেত্রে, আপনাদের রোগী যারা আছে তাদের রোগ নির্ণয়ের ক্ষেত্রে সাধারণত কি কি বাধা আপনারা পান? সব ধরনের কি সুযোগ সুবিধা আছে কিনা এই রোগ নির্ণয়ের ক্ষেত্রে? বিভিন্ন যে বিভাগগুলো আমরা চাই না, রোগ নির্ণয়ের ক্ষেত্রে আমাদের নরমাল যেসব জিনিস, আমরা সাধারণত এই ইনভেস্টিগেশনের দিক থেকে অত্যাধুনিক যে জিনিসগুলো, প্রযুক্তি, এইটার থেকে আমরা বঞ্চিত। এমনি আমরা সাধারণত যে নরমাল ব্লাডের পরীক্ষাগুলা, চেস্ট এক্সরে, আল্ট্রাসোনোগ্রাম, সিটি স্ক্যান, আমরা নরমাল একটা রোগ ডায়াগনোসিস করতে গিয়ে সবই পারি, কিন্তু অত্যাধুনিক প্রযুক্তির সাথে আমরা হেরে যাই। যেমন আমাদের এখানে পেট সিটি স্ক্যান নাই, আমাদের অত্যাধুনিক যেমন কি বলে জেনেটিক টেস্টিং গুলো নাই, যেটা অত্যাধুনিক টেস্ট করে আমরা ইমিউনোথেরাপি, আমরা ইয়াগুলো টার্গেটেড থেরাপি, অন্য কিছু ফিক্স করতে পারবো, এসবের অভাব। এসব বাইরের দেশ থেকে করে নিয়ে আসতে হয়, এসব ক্ষেত্রে আমরা অনেকটা পিছাই। তারপরে আমাদের এখানে যন্ত্রপাতি, আমাদের যেমন মেশিন নাই। একটা রেডিওথেরাপি মেশিন ছিল গত 15 সাল থেকে, এটা অচল। এই 10 বছর থেকে একটা বিভাগীয় শহরে একটা মেশিন অচল। এখানে এমনি বললাম যে এমনি মঙ্গাপীড়িত একটা এলাকা, দীর্ঘদিন ধরে এই মেশিন অচল থাকার কারণে রোগীদের এত দুর্ভোগ। পার্শ্ববর্তী বগুড়ায় একটা নন গভর্নমেন্ট অর্গানাইজেশনের একটা মেশিন আছে, তারপরে হচ্ছে সিরাজগঞ্জে আছে, কিন্তু আমরা যদি পাঠাই সেখানে এত 10 ফোল্ড হচ্ছে
ট্রিটমেন্ট কস্ট বেশি। সুতরাং এইটার সাথে তাল মিলিয়ে আমাদের এখানকার লোকজন চলতে পারে না। সুতরাং সেদিক থেকেও পিছাই আমরা অনেক বেশি। ইনভেস্টিগেশন আমরা অত্যাধুনিক পদ্ধতিগুলো নাই, প্লাস আমাদের হচ্ছে ট্রিটমেন্ট ফ্যাসিলিটিসে আমরা অনেকখানি পিছাই। সুতরাং আপনাকে যেখানে অসংখ্য ধন্যবাদ ম্যাম। এখন আমাদের একটি ছোট বিরতির সময় হয়েছে। প্রিয় দর্শক, প্ল্যান্টারি হেলথ একাডেমিয়া সুস্থ থাকুন প্রতিদিন থেকে যাচ্ছে একটা ছোট্ট বিরতিতে। ফিরবো একটু পরেই, সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি চ্যানেল 24 নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন প্ল্যান্টারি হেলথ একাডেমিয়া সুস্থ থাকুন প্রতিদিন পাওয়ার্ড বাই রেনেটায়। আজকে আমরা কথা বলছি বাংলাদেশে ক্যান্সার চিকিৎসার প্রেক্ষাপট। আমাদের সাথে আছেন দুজন অতিথি, অধ্যাপক ডাক্তার সৈয়দ আকরাম হোসেন। আপনার কাছে আবার জানতে চাচ্ছি, আমরা যখন ক্যান্সারের চিকিৎসার কথা বলি ব্যয়ের কথাটা বারবার চলে আসে, এবং ব্যয়ের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিভিন্ন কারণে এই সামগ্রিক ব্যয়টা বাড়ছে। বিশেষ করে আমাদের দেশে যারা দরিদ্র জনগোষ্ঠী, তাদের উপর এটা বিশাল একটি বোঝা, এবং অনেকেই মাঝপথে চিকিৎসা ছেড়ে দিচ্ছে। শুরুটা তারা করতে চায়, তারা এমনকি দেশের বাইরেও যাচ্ছে, সর্বস্ব বিক্রি করে তারা যাচ্ছে, কিন্তু পরবর্তীতে যখন চিকিৎসাটা চালিয়ে যেতে হবে তারা ওখানে গিয়ে থেমে যায়। এখান থেকে উত্তরণের কি কি ভূমিকা আছে, কি কি সুযোগ আছে, এবং বিশেষ করে আপনি যেহেতু স্বাস্থ্য সংস্কার কমিশনের একজন সদস্য, আপনি এই ব্যাপারে কি ধরনের রিকমেন্ডেশন দিয়েছেন সেই ব্যাপারটা একটু জানতে চাই। আপনাকে অনেক ধন্যবাদ। আসলে খুবই গুরুত্বপূর্ণ কথা। আমরা জানি যে প্রতি বছর প্রায় $6 বিলিয়ন আমাদের রুগীরা দেশের বাইরে চলে যায়, বৈদেশিক মুদ্রা চলে যাচ্ছে শুধুমাত্র চিকিৎসার জন্য। এর মধ্যে সবচেয়ে বেশি রুগী দেশের বাইরে যায় ক্যান্সারের জন্য, ক্যান্সার চিকিৎসার জন্য। কিন্তু কারণ দেশে ইনফ্রাস্ট্রাকচারই নাই, সুবিধাগুলো নাই, ওষুধ তৈরি হচ্ছে কিন্তু রেডিওথেরাপি বা অন্যান্য ফ্যাসিলিটিগুলো বাংলাদেশে কিন্তু সত্যি অপ্রতুল। এটা একটা বাস্তবতা, এটাকে আমাদের মেনে নিতে হবে। সরকার যখন পারবে না, বেসরকারি খাতকে বলতে হবে, সরকার প্রণোদনা দিবে, কিভাবে হবে, কিভাবে রেটেড সরকার আলোচনা করবে, তাহলে কিন্তু রুগীগুলো সাশ্রয় পাবে, কম দাম হবে। দ্বিতীয়টা হলো আপনার জানার জন্য বলি, বাংলাদেশ মানে ইকোনমিক যে রিভিউ আছে, সেই রিভিউতে দেখা যাচ্ছে যে বিদেশে রুগী চিকিৎসা দেওয়ার জন্য প্রতি বছর 0.3% মানুষ বাস্তুহারা হয়ে যাচ্ছে বাংলাদেশে, দারিদ্র্য সীমার নিচে নেমে যাচ্ছে, বাড়িঘর বিক্রি করে দিচ্ছে। কিন্তু এটা তো মানুষকে দরিদ্র করে দিচ্ছে। রাষ্ট্রের দায়িত্ব হলো এদেরকে ঠেকানো। আমরা যে রিকমেন্ডেশন এখানে দিয়েছি তার মধ্যে একটা হলো যে আপনার সাথে এর মধ্যে কথা বলেছি যে কি কি ক্ষেত্রে, সকল ক্ষেত্রে, যেমন ম্যান পাওয়ার বাড়ানো, আমরা কথা বলেছি, রেজিস্ট্রি তৈরি করা, পরিসংখ্যান, প্রকৃত পরিসংখ্যান তৈরি করা, তারপরে স্বাস্থ্য বিমার মাধ্যমে এই রুগীদেরকে, বিশেষ করে ক্যান্সার রুগী, কিডনি, অন্যান্য রুগীগুলোকে, ক্রনিক ডিজিজের রুগীগুলোকে পূর্ণাঙ্গ সহায়তা দেওয়ার জন্য প্রস্তাবনা আছে। কিন্তু এই জিনিসগুলো যদি বাস্তবায়ন করা যায় তাহলে কিন্তু আপনার অনেক কষ্ট কমবে। কারণ ইভেন একজন সরকারি কর্মকর্তা যিনি সচিব, তারাও কিন্তু এই অর্থ থাকে না যে সে যখন একজন ক্যান্সার আক্রান্ত হলে ক্যান্সারের চিকিৎসা নিয়ে সে পুরো খরচ করে পারে না, কুলাতে পারে না। এবং আপনি বলছেন না বিদেশে যাচ্ছে, বিদেশে আসার পরে অনেক রুগী আছে যারা পরে চিকিৎসা করতে পারছে না, এর মধ্যে তো সব খরচ করে ফেলেছে, কোত্থেকে দিবে টাকা? তো এই যে পরিস্থিতি, এই পরিস্থিতির একমাত্র উপায় হলো সরকারের তরফ থেকে সহযোগিতা, এছাড়া কিন্তু কোনো বিকল্প পথ খোলা নেই। এই যে 18 কোটি মানুষের একটি দেশ, প্রায় 1 কোটি পরিবার, সবাইকে সরকার কিভাবে সহায়তা দিবে? সরকারের দুটো পথ আছে। সারা পৃথিবীতেই স্বাস্থ্য খাতটা সরকারই দেখে। তাহলে প্রাথমিকভাবে আপনি যদি শনাক্ত করতে পারেন, আগে শনাক্ত করতে পারলে কিন্তু অল্পের মধ্যে কিন্তু রোগীগুলোকে আপনি সেবা দিতে পারবেন। একটা হলো যে আমাদের যারা ফ্যামিলি ফিজিশিয়ান আছে, আমরা একটা প্রস্তাবনা দিয়েছি যে সমস্ত প্রাথমিক স্বাস্থ্য লেভেলেই কিন্তু সকল রোগীগুলোকে চেষ্টা করতে হবে আইডেন্টিফাই করা, শনাক্ত করা, এবং ওদেরকে আর্লি শনাক্ত করতে পারলে সব রোগীগুলোকে কিন্তু আপনি সুস্থ করে ফেলতে পারবেন। এই একটা প্রস্তাবনা। আর বাকিটা যেটা আপনি বললেন যে কিভাবে এত মানুষকে সরকার সহায়তা দিবে, এটা পার্টিসিপেটরি হবে। যে আমরা বলি স্বাস্থ্য বিমাটা লোকজন প্রিমিয়াম দিবে, যার যেমন ইনকাম তার প্রিমিয়ামটা সেরকম হবে। একজন যারা একেবারেই দরিদ্র, ক্যান্সার রোগী তো কোটি কোটি না, লক্ষ মাত্র। কতজন? আমরা বললাম প্রতি বছর 2.5 লক্ষ রোগী হচ্ছে। পুরো দেশে কত রোগী? হয়তো 18 থেকে 20 লক্ষ। এই রোগীগুলোর দায়িত্ব যদি বাংলাদেশ সরকার না নিতে পারে তো কে নিবে? খুব বেশি না তো, এটা তো 1 কোটি রোগী না তো। তো এখানে রোগীরাও দিবে, কিন্তু সরকারও সহযোগিতা করবে। দুই পক্ষ থেকে মিলিয়ে কিন্তু আমরা এই সেবাটাকে নিশ্চিত করতে পারবো। জি, অবশ্যই। ধন্যবাদ। ডক্টর জাহান আফরোজা খানম লাকি, আপনার কাছে জানতে চাই, আমরা এই আলোচনায় বারবার একটি কথা এসেছে যে ক্যান্সারের যদি প্রাথমিক অবস্থায় শনাক্তকরণ সম্ভব হয় তাহলে চিকিৎসাটা ব্যয় অনেক কমে আসে, সেক্ষেত্রে স্ক্রিনিংয়ের কথাটি আসে।
স্ক্রিনিং এর কথা যদি বলতে চাই, আপনি যেখানে কাজ করছেন বা আপনি তো দেখেছেন যে প্রান্তিক অঞ্চলে কি রকম ধরনের রোগীরা আসে, সেখানে আপনার কি মনে হয় স্ক্রিনিং করলে কতটুকু সুযোগ সুবিধাটা বাড়বে বা ক্যান্সারের চিকিৎসায় কতটুকু সাহায্য হবে? আপনাকে ধন্যবাদ আপনাকে সুন্দর প্রশ্নের জন্য। আমরা যারা একদম রিমোট এলাকায় কাজ করি প্রতিনিয়ত আমরা এসব বিষয়ে সম্মুখীন হই। এখানে যেমন প্রথম আমাদের স্তন ক্যান্সার, স্তনের ক্যান্সারের ক্ষেত্রে স্ক্রিনিং জন্য আমরা রোগীদেরকে বলি এবং অ্যাওয়ারনেসের জন্য বিভিন্ন প্রোগ্রাম করি কিছুদিন পর পর। প্রতি বছরই ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস মান্থ আসে, সেখানে আমরা করি। যেমন 20 বছরের কম বয়সী প্রতিটা মেয়েদের জন্য তাদের স্তনটা নিজের স্তন নিজেই পরীক্ষা করতে হবে, এটা একটা। তারপরে 20 থেকে 30 বছর হলে তাকে ক্লিনিক্যাল এক্সামিনেশন অফ ব্রেস্ট করতে হবে, প্রতি 3 বছর পর পর একবার করতে হবে। 40 বছরের পর ম্যামোগ্রাম করতে হবে, বছরে একবার করে করা উচিত। তা আমরা এইভাবে যদি স্তন ক্যান্সারের তাদেরকে ট্রিট করি, শিক্ষা দেই যে নিজেই স্তনটাকে, প্রতিটা মেয়ে মানুষ 20 বছরের মধ্যে তাদের স্তনটাকে নিজেই দেখবে, যেখানে কোনো চাকা গুটি অথবা কোনো যদি নিপিল ডিসচার্জ, কোনো স্তনে চামড়ার পরিবর্তন, কোনো ফুলে ওঠা অথবা কোনো ধরনের এর কোনো একটা দেখা গেলেই তারা দ্রুত ডাক্তারের পরামর্শ নেবে। তাহলে এটা স্তন ক্যান্সারের ক্ষেত্রে স্ক্রিনিং, এবং যদি আমরা স্ক্রিনিং করতে পারি তাহলে প্রাথমিক অবস্থায় ক্যান্সার ডিটেকশন হলে ক্যান্সারের একদম সম্পূর্ণ নির্মূল সম্ভব। এখানে 95 থেকে 98% সম্পূর্ণ নির্মূল সম্ভব। স্টেজ 1 এবং স্টেজ 2 আমরা সাধারণত স্টেজিং করে ক্যান্সারের ট্রিটমেন্ট গুলোকে স্টার্ট করি। স্টেজ 1, 2 এরকম স্টেজে যদি করি আমরা প্রায় 98% পর্যন্ত কিওর হয়ে যায়, তাহলে আমাদের আর পরবর্তী কোনো চিন্তাই থাকে না। যত বেশি অ্যাডভান্স স্টেজে আসে তত বেশি আমাদের হ্যাসেল বেশি হয় এবং রোগীর ভোগান্তি বেশি, ট্রিটমেন্ট কস্ট বেশি, ছুটাছুটি বেশি, আমাদের ডাক্তারদের ভোগান্তি বেশি, সব মিলে আমরা একটা পাজেল অবস্থায় থেকে যাই। এবার আসি জ্বরের মুখে ক্যান্সার। আমরা যদি এখানে প্রাথমিক অবস্থায় ডিটেকশন করতে পারি, এখানে গভর্নমেন্টের একটা ভালো প্রজেক্ট চলছে, যেটা হচ্ছে প্রতি স্কুলে বাচ্চাদেরকে জ্বরের মুখে টিকা দেওয়ার ব্যবস্থা হচ্ছে। এটা যদি পরিপূর্ণভাবে যদি বাস্তবায়ন হয় তাহলে আমরা সম্পূর্ণ, এটা একটা ভাইরাস দিয়ে হয়, পেপারনিকুলা ভাইরাস, কি বলে ভাইরাসটা দিয়ে হয়। এই ভাইরাসটাকে যদি আমরা নির্মূল করতে পারি তাহলে আমরা মোটামুটি 75 থেকে 80% আমরা ইমিউনাইজ করতে পারবো এবং পরবর্তীতে জ্বরের ক্যান্সার থেকে সম্পূর্ণ নির্মূল হয়ে যাবে। এখানে আমরা যারাই এই প্রোডাক্টিভ এজের মহিলা তাদেরকে বলি যে প্যাপ টেস্ট করতে। 21 থেকে 29 বছর বয়সে মেয়েদের জন্য প্রতি 3 বছর পর পর প্যাপ টেস্ট করা হয়। 30 থেকে 65 বছর পর্যন্ত মহিলাদের 5 বছর পর পর প্যাপ টেস্ট করা হয়। এর সাথে ভায়া টেস্ট, গভর্নমেন্টের একটা স্ক্রিনিং প্রোগ্রাম আছে যেখানে হাই রিস্ক মাদারকে নর্মাল মাদার থেকে আলাদা করে। এখানে যারা হাই রিস্ক তাদেরকে নিয়ে আমরা আবার চিন্তা করবো যে তাদের ওখানে আদৌ কি ক্যান্সার আছে কিনা, সেটা কলপোস্কোপি করবো, তাদের বায়োপসি করবো, করে তারপরে প্রাথমিক ডিটেকশন করার পর ওটা অপারেশন করে ফেলে দিলে আর আমাদের পরবর্তী কোনো চিন্তা থাকে না। একদম আর্লি স্টেজে সার্ভিক্স ক্যান্সার ডিটেকশন হয়ে গেল। তারপরে মোটামুটি পরবর্তী যদি প্রয়োজন হয় রেডিও কেমো, প্রাথমিক অবস্থায় খুব একটা দরকার হয় না। আর যদি অ্যাডভান্স স্টেজে হয়ে যায় তখন রেডিও কেমো দিয়েই ট্রিটমেন্ট আসলে শুরু হয়ে যায়, যেটার জন্য আমরা মেশিন নাই, আমাদের শুধুমাত্র কেমোথেরাপির উপর আমরা যেমন নির্ভরশীল হয়ে পড়েছি। আমাদের আসলে খুবই হ্যাসেল। সেখানে প্রাথমিক অবস্থায় অনেক বড় বড় যেমন ইমিউনোথেরাপি, টার্গেটেড থেরাপি, অনেক কিছু এসেছে, কিন্তু আমরা আসলে ধন্যবাদ ম্যাম। আমরা আসলে একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। বিদায়ের আগে ডক্টর সৈয়দ আকরাম হোসেন স্যার, আপনার কাছে জানতে চাই যে আমাদের দেশে এই ক্যান্সার চিকিৎসা উন্নয়নের জন্য আগামী 5 বছরে কি কি পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে আপনি মনে করেন, একদম সংক্ষেপে? আমি এর মধ্যে বলেছি আপনাকে যে স্বাস্থ্যখাত সংস্কার কমিশনে ক্যান্সার বিষয়ক যতগুলো প্রস্তাবনা আছে, সরকার যদি এটা এই মুহূর্তে বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করে তাহলে আমাদের আগামী 5 বছরে বেশিরভাগ সমস্যার সমাধান হয়ে যাবে। আমরা কি বলেছি? আমরা বলেছি যে ক্যান্সারের যত ডেটাবেস আছে তৈরি করা, কত রোগী আছে সেটা জানা, শনাক্তকরণ, প্রাথমিক স্ক্রিনিংগুলো চালু করা সারা দেশব্যাপী, যেমন ব্রেস্ট আছে, সার্ভিক্স আছে, কোলন আছে, প্রস্টেট আছে, এগুলো সারা দেশে চালু করা। মেজর ক্যান্সারগুলো এগুলো আমরা করতে পারি ধরার জন্য, যেমন ম্যামোগ্রামটা সব জায়গায় অ্যাভেলেবেল করা, প্যাপসের কথা আছে আপনি জেনেছেন। এরপরে হলো যে কেমোথেরাপিগুলো আরও কিছু সহজলভ্য করা, সেখানে কিন্তু টাকা আপনার ভ্যাট ট্যাক্স এগুলো কমিয়ে দেওয়া, এপিআইগুলো একদম ফ্রি দেওয়া, যতখানি ট্যাক্স ফ্রি করে দেওয়া, মেশিনপত্রগুলোর ট্যাক্স 100% ফ্রি করে দেওয়া যাতে করে কিনতে পারে, বেসরকারি হাসপাতালগুলোকে সব যাতে করে এগুলা উৎসাহিত করা, যাতে করে তারাও যেন এগুলো করে, এবং সরকার বেসরকারি হাসপাতালকে সুবিধা দিবে এবং পাশাপাশি বলে দিবে যে তোমরা এরকম রেটে রুগীদের সেবা দিবা।
আমার মনে হয় এইসব করলে, ম্যান পাওয়ার তৈরি করলে, মাল্টিডিসিপ্লিনারি করলে আমাদের দেশি এবং বিদেশি বন্ধুরা, আপনি জানেন প্ল্যানেটারি হেলথ একাডেমিতে আমাদের অনেক বন্ধু কাজ করে, অনকোলজিস্টরাও কাজ করেন, এবং তাদের সহযোগিতাও আমরা কিন্তু এখানে নিব। ধন্যবাদ। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আজকে এখানেই বিদায় নিতে হচ্ছে। ভালো থাকুন, সুস্থ থাকুন।